Welcome back to our YouTube channel Textile School। আজকে আমরা হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের টপিক সিয়ার সাগার ফ্যাব্রিক। সুতরাং আজকে আমরা জানব সিয়ার সাগার ফ্যাব্রিকের উইভিং প্রসেস থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত A to Z। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। So let's start our today's video, সিয়ার সাগার ফ্যাব্রিক। So, what is Sear Sagar fabric? If you search in the Google, what is Sear Sagar fabric? You will find Sear Sagar fabric is a lightweight textured woven fabric, typically made of cotton, known for its distinctive puckered or crinkle appearance. This unique texture is created by weaving the fabric with alternating tight and loose warp yarns, resulting in a stripe or check pattern. Also, the Sear Sagar fabric has two surfaces. One is plain surface and another is raised surface. তার মানে দেখা যাচ্ছে একটি আমরা জানি ফ্যাব্রিকের একটা সারফেস থাকে প্লেন সারফেস, কিন্তু সিয়ার সাগার ফ্যাব্রিকের ক্ষেত্রে দুটো সারফেস থাকবে। একটা হলো নর্মাল অর্থাৎ প্লেন সারফেস, আর একটা হলো ঢেউঢেউ আকৃতির অথবা যে পোরশনটা ক্রিঙ্কেল আকৃতির হয় সেটাকে বলা হচ্ছে রেইজ সারফেস। এই দুইটা সারফেসের কম্বিনেশনে যে ফ্যাব্রিক তৈরি করা হয় তাকে বলা হয় সিয়ার সাগার ফ্যাব্রিক। এই সিয়ার সাগার ফ্যাব্রিক বিভিন্ন উপায়ে তৈরি করা যায় এবং কি প্রসেসে সিয়ার সাগার ফ্যাব্রিক তৈরি করা হয় সেটা এখন আমরা জানব। ওয়েস অফ মেকিং সিয়ার সাগার ফ্যাব্রিক, কীভাবে সিয়ার সাগার ফ্যাব্রিক তৈরি করা হয় তার একটা শর্ট লিস্ট এখানে করা আছে। যদি আমরা এক নাম্বারটা দেখি, বা ইউজিং হাই টুইস্টেড ইয়ার্ন উইথ নর্মাল ইয়ার্ন। এই টেকনিকের মাধ্যমে দুই ধরনের টুইস্টেড সুতা ওয়ার্পে ইউজ করা হয়। আমরা জানি ওভেন ফ্যাব্রিকে ওয়ার্প এবং ওয়েভড দুই ধরনের সুতা থাকে। সাধারণত ওয়ার্প ওয়ে সিয়ার সাগার ইফেক্টটা তৈরি করা হয়। সেই ক্ষেত্রে যখন হাই টুইস্টেড ইয়ার্ন একটা পোরশন ইউজ করা হবে এবং নর্মাল টুইস্টেড ইয়ার্ন আরেকটা পোরশন ইউজ করা হবে, তখন কাপড়টা যখন প্রসেস করা হবে এবং ওয়াশের পরে হাই টুইস্টেড ইয়ার্ন পোরশনটা শিঙ্ক বেশি করবে, যার ফলে সেখানে একটা পাকারিং ইফেক্ট চলে আসবে। সুতরাং পাকারিং ইফেক্ট এবং প্লেন সারফেস দুইটি মিলে সিয়ার সাগার ফ্যাব্রিক তৈরি হবে। দুই নম্বরে আছে বা ইউজিং ডাবল প্লাই ইয়ার্ন উইথ সিঙ্গেল ইয়ার্ন। এই ক্ষেত্রেও যখন সিঙ্গেল প্লাই ইয়ার্নের সাথে ডাবল প্লাই ইয়ার্ন দিয়ে একটি স্ট্রাইপ আকারে ফ্যাব্রিক তৈরি করা হবে, যেহেতু প্লাই ইয়ার্ন এবং সিঙ্গেল ইয়ার্নের শিঙ্কেজ ভিন্নতার কারণে যখন ওয়াশ করা হবে তখন সেখানে একটা সিয়ার সাগার ইফেক্ট তৈরি হবে। তিন নাম্বার রয়েছে উইভ ভেরিয়েশন। ফর এক্সাম্পল প্লেন উইভ প্লাস অক্সফোর্ড, অথবা এখানে যে কোনো ধরনের ডবি হতে পারে। সাধারণত প্লেনের সাথে অক্সফোর্ডটাই বেশি ইউজ করা হয়। যেহেতু প্লেনের কভার ফ্যাক্টর বেশি এবং অক্সফোর্ডের কভার ফ্যাক্টর কম, সেই ক্ষেত্রে যখন ফ্যাব্রিকটা ওয়াশ করা হয় অক্সফোর্ডের পোরশনের ইয়ার্নটা শিঙ্ক করে বেশি এবং এখানে একটা পাকার ইফেক্ট তৈরি করা হয়। সুতরাং প্লেন ইফেক্ট এবং পাকার ইফেক্ট মিলে একটা সিয়ার সাগার ফ্যাব্রিক তৈরি হয়। চার নম্বরে রয়েছে বাই ভ্যারিং ওয়ার্প ইয়ার্ন টেনশন। এখানে ডাবল বিমের লোম ইউজ করা হয়। এটা সাধারণত ইউনিভার্সাল টেকনিক টু মেক দ্য সিয়ার সাগার ফ্যাব্রিক। এক্ষেত্রে একটা বিমে সুতা লুজ অবস্থায় থাকে আর একটা বিমের সুতা টাইট অবস্থায় থাকে। সুতরাং দুইটা বিমের টেনশন ভেরিয়েশনের কারণে ক্রিম পার্সেন্টেজ ভেরিয়েশনের মাধ্যমে এই সিয়ার সাগার ফ্যাব্রিকটা তৈরি করা হয়। এটা আমরা যখন লুম পোরশন দেখব সেখানে আমরা ডিটেলসে এই প্রসেসটা আমরা দেখব। 5 নম্বরে রয়েছে বা ইউজিং কটন স্পান্ডেক্স ইয়ার্ন ইন রেশিও উইথ নর্মাল কটন ইয়ার্ন। এই টেকনিকে সাধারণত ওয়ার্পে কটন ইয়ার্ন ইউজ করা হয় এবং সেই ক্ষেত্রে স্ট্রাইপ অথবা যে কোনো এক কালার হতে পারে। আর ওয়েভ টুয়ে দেখা যায় একটা সার্টিন রেশিওতে একটা অথবা দুইটা কটন স্পান্ডেক্স ইয়ার্ন ইউজ করা হয়, যা উইথ ওয়েজ যখন ফ্যাব্রিকটা শিং করে তখন সেখানে একটা ক্রিঙ্কেল ইফেক্ট চলে আসে। সুতরাং এটাও একটা ওয়ে অফ মেকিং সিয়ার সাগার ফ্যাব্রিক। 6 নম্বরে রয়েছে বা ইউজিং ডিফারেন্ট ফাইবার ইয়ার্ন। সেক্ষেত্রে দেখা যায় ভিসকস ইয়ার্নের সাথে কটন ইয়ার্ন ইউজ করা হয়, অথবা ভিসকসের সাথে মোডাল ইউজ করা যেতে পারে।
এক্ষেত্রে বিভিন্ন ফাইবারের শিঙ্কেজ ভিন্নতার কারণে যখন ফ্যাব্রিকটা ওয়াশ করা হয় এবং প্রসেস করা হয় তখন শিঙ্কেজের ভিন্নতার কারণে একটা ইফেক্ট চলে আসে। সুতরাং এইখানেও যেহেতু প্লেন পোর্শন এবং একটা ক্রিঙ্কেল ইফেক্ট চলে আসে, সুতরাং এটাও একটা শিয়ার সাগার ফ্যাব্রিক তৈরির প্রক্রিয়া। তবে ইউনিভার্সাল মেথড হচ্ছে ডাবল বিমের মাধ্যমে শিয়ার সাগার ফ্যাব্রিক তৈরি করা। সুতরাং আমরা এখন ডিটেলসে দেখব ডাবল বিমের মেশিনের মাধ্যমে কিভাবে শিয়ার সাগার ফ্যাব্রিক তৈরি করা হয়। এখন আমরা সি উইভিং সেটে এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে ডাবল বিম লুম ইউজ করে শিয়ার সাগার ফ্যাব্রিক তৈরি করা হয়। এটা অনেক বড় একটা উইভিং সেট, এখানে প্রায় 200 মতো মেশিন আছে। সো আমরা দেখব কোন লুমে শিয়ার সাগার ফ্যাব্রিক তৈরি করা হচ্ছে, সেরকম একটা লুম খুঁজতেছি। এই তো সামনে একটা লুম দেখা যাচ্ছে রানিং আছে, যেটাতে ডাবল বিম অর্থাৎ শিয়ার সাগার ফ্যাব্রিক তৈরি হচ্ছে। কিন্তু এখানে ফ্যাব্রিকটা হোয়াইট, অর্থাৎ শিয়ার সাগার পোর্শন নর্মাল পোর্শন দুটোই হোয়াইট, এখানে ভালো বোঝা যাবে না। আমরা ইয়ান ডায়েট শিয়ার সাগার ফ্যাব্রিক তৈরি হচ্ছে এরকম একটা লুম খুঁজতেছি। এটাও একটা ইয়ান ডায়েট শিয়ার সাগার ফ্যাব্রিক, কিন্তু এখানে ইফেক্ট অনেক কম। সুতরাং যে লুমে ইফেক্ট অনেক ভালো বোঝা যায়, অর্থাৎ টেনশনটা অনেক কম বেশি করা হয়েছে, এরকম একটা লুম আমরা খুঁজতেছি, আমাদের বুঝতে সুবিধা হবে। এগুলো নর্মাল ফ্যাব্রিক তৈরি করা হচ্ছে, আমরা খুঁজতেছি শিয়ার সাগার ফ্যাব্রিক কোন লুমে তৈরি করা হচ্ছে এরকম একটা লুম। দেখি সামনের দিকে যাই, হ্যাঁ সামনের দিকে অনেকগুলো শিয়ার সাগার ফ্যাব্রিক তৈরি করা হচ্ছে। এখানে 78 নাম্বার লুম, এখানে অনেক ভালো বোঝা যাচ্ছে শিয়ার সাগার ইফেক্টটা। সুতরাং আমরা এই লুমটা এই লুমের A to Z এবং সেটিংগুলো দেখব। সুতরাং আমাদের ডাবল বিম বুঝতে হলে লুমের পিছনে যেতে হবে। এখানে এখান থেকে দেখা যাচ্ছে নিচে একটা বিম এবং উপরে আরেকটা বিম আছে। সুতরাং এই দুইটা বিমে কিভাবে টেনশন ভেরিয়েশন করা হয় সেটা আমরা দেখব। এখানে নিচের যে বিম আছে এখানে যদি আমরা দেখি তাহলে টেনশনটা অনেক কম, আর উপরের যে বিম এখানে টেনশনটা অনেক বেশি দেয়া আছে। যদি দিকে একটু তাকাই তাহলে টপ বিম সেখানে দেখা যাচ্ছে 130 কেজি ফোর্স এবং বটম বিম যেখানে মাত্র 52 কেজি ফোর্স। তার মানে দেখতে পাচ্ছেন কতটা টেনশন ভেরিয়েশন এখানে করা হয় ফ্যাব্রিকের ক্রিম পার্সেন্টেজ ভেরিয়েশন করার জন্য। মূলত ক্রিম পার্সেন্টেজ ভেরিয়েশনের মাধ্যমে শিয়ার সাগার ইফেক্টটা ফুটিয়ে তোলা হয়। এখন আমরা লুমের সামনে যাই, সামনে যাওয়ার পরে দেখব যে ইফেক্টটা আসলে কি এবং অন্য কি ধরনের সেটিং থাকে সেটা আমরা দেখব। সুতরাং এখানে আমরা দেখলাম বটম বিম এবং টপ বিম যেখানে টেনশন ভেরিয়েশনের মাধ্যমে ফ্যাব্রিকের ক্রিমটা ভেরিয়েশন করা হচ্ছে। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে এখানে আমাদের ফ্যাব্রিকটা দেখতে সুবিধা হবে। এখানে এই যে হোয়াইট যে পোর্শনটা এটাই মূলত শিয়ার সাগার ইফেক্ট এবং যে ব্লু পোর্শনটা এটা মূলত নর্মাল পোর্শন। সুতরাং শিয়ার সাগার পোর্শন নর্মাল পোর্শন মিলেই একটা শিয়ার সাগার ফ্যাব্রিক তৈরি করা হয়। এখানে স্পষ্ট যদি পিকচার বোঝা যাচ্ছে না, তবে হাত দিলে অনেকটা স্পষ্ট বোঝা যায় এবং এখানে দুই ধরনের সারফেস আছে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানে বাম পাশ থেকে ওয়েবটে সুতাটা ইনসারশন করা হয়, পুরো লুমটা আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত ক্রিম পার্সেন্টেজ ভেরিয়েশনের মাধ্যমেই শিয়ার সাগার ফ্যাব্রিকটা তৈরি করা হয়। দেখা যায় নর্মাল যে পোর্শন অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে প্লেন পোর্শন সেখানে ফ্যাব্রিকের ক্রিম পার্সেন্টেজ রাখা হয় 8 থেকে 10%, কোনো ক্ষেত্রে 5% হতে পারে। কিন্তু শিয়ার সাগার যে পোর্শন অর্থাৎ লুজ বিম যেখান থেকে লুজ অবস্থায় সুতাটা আসতেছে সেখানে দেখা যায় ক্রিম পার্সেন্টেজ 17-18, কোনো ক্ষেত্রে 20% পর্যন্ত দেওয়া হয়। সুতরাং ক্রিম পার্সেন্টেজের ব্যবধান যত বেশি হবে কাপড়ের শিয়ার সাগারের ইফেক্টটা তত বেশি বোঝা যাবে। সো ফ্যাব্রিক উইভিং হয়ে গেল, এখন আমরা দেখব কিভাবে শিয়ার সাগার ফ্যাব্রিক প্রসেসিং করা হয়। আমরা জানি প্রসেসিং দুই ধরনের, একটা হলো কন্টিনিউয়াস প্রসেস আর একটা হলো এক্সস্ট প্রসেস।
সিয়ারসাকার ফ্যাব্রিকটা মূলত এক্সহস্ট প্রসেসে প্রসেস করা হয়। সেই ক্ষেত্রে সিয়ারসাকারের যে ইফেক্ট এটা বিফোর ওয়াশ এবং আফটার ওয়াশ দুই ক্ষেত্রে অনেক ভালো পাওয়া যায়। কিন্তু অনেক ফ্যাক্টরি আছে যাদের এক্সহস্ট প্রসেস নাই, তারা কিন্তু কন্টিনিউয়াসের মাধ্যমেই সিয়ারসাকার ফ্যাব্রিক প্রসেস করে থাকে। সেই ক্ষেত্রে বিফোর ওয়াশে ইফেক্টটা চলে যায়, অর্থাৎ একদম ফ্ল্যাট ফ্যাব্রিকের মতো হয়ে যায়, কিন্তু যখন আফটার ওয়াশে ফ্যাব্রিকটা দেখা হয় তখন ইফেক্টটা চলে আসে। তবে সেই ক্ষেত্রে এক্সহস্ট প্রসেসের মতো এত ভালো ইফেক্ট আসে না। এখানে কেন কন্টিনিউয়াস প্রসেসে ইফেক্ট আসে না, এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউয়াস প্রসেসে ফ্যাব্রিকটা অনেকগুলো রোলারের মধ্য দিয়ে যায়, যার ফলে রোলারের প্রেশার এবং টেনশন, ফ্যাব্রিকের টেনশনের কারণে উইভিং স্টেজে যে সিয়ারসাকার ইফেক্ট করা হয় সেটা আসলে একদম এরকম ফ্ল্যাট হয়ে যায়, যার ফলে কন্টিনিউয়াস প্রসেসে সাধারণত সিয়ারসাকার ফ্যাব্রিক প্রসেস করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ইফেক্ট পাওয়ার জন্য এক্সহস্ট প্রসেসের মাধ্যমে ফ্যাব্রিকটা প্রসেস করা হয়, যেখানে ফ্যাব্রিকে কোনো ধরনের টেনশন থাকে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা এক্সহস্ট প্রসেসে ফ্যাব্রিকটা প্রসেস করা হচ্ছে একদম রূপ আকারে, যেখানে ফ্যাব্রিকের মধ্যে কোনো টেনশন নাই, একদম ফ্রি রিল্যাক্সভাবে ফ্যাব্রিকটা শুধু ওয়াশ করা হচ্ছে। এই ক্ষেত্রে প্রসেস করলে সিয়ারসাকারের ইফেক্টটা বিফোর ওয়াশেই অনেক ভালো থাকে এবং কি ফ্যাব্রিকের হ্যান্ড ফিল অনেক সফট হয়। নর্মালি এই প্রসেসে সিয়ারসাকার ফ্যাব্রিকগুলো প্রসেস করা হয় এবং এই প্রসেসের পরে ফ্যাব্রিকটা সাধারণত শুধু এখানে সফেনার এবং অন্যান্য যত ধরনের প্রসেস আছে সব প্রসেস একসাথে করা হয় এবং মেশিন থেকে আউট করার পরে শুধু ড্রাই করা হয়। এবং স্টেন্টারেও সিয়ারসাকার ফ্যাব্রিক ড্রাই করার আলাদা একটা মেকানিজম আছে, এটা আমরা একটু পরেই দেখব সেখানে কি মেকানিজম ফলো করা হয় সিয়ারসাকার ইফেক্টটা ভালো রাখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এক্সহস্ট প্রসেসের মাধ্যমে প্রসেস করার পরে বিফোর ওয়াশেই কত সুন্দর একটা সিয়ারসাকার ইফেক্ট আসতেছে। যখন এই মেশিন থেকে ওয়াশ করার পরে সফেনার করার পরে যখন স্টেন্টারে আবার প্রসেস করা হয়, স্টেন্টারে যে কোনো ফ্যাব্রিক প্রসেস করার সময় দেখা যায় প্যাডারের মধ্য দিয়ে পাস করা হয়, সেখানে কেমিক্যাল অ্যাপ্লাই করা হয়। যেহেতু সিয়ারসাকার ফ্যাব্রিক এক্সহস্ট প্রসেসে সেখানে সফেনার অ্যাপ্লাই করা হয়, সুতরাং স্টেন্টারে আর কোনো ধরনের সফেনার ইউজ করা হয় না। সেই ক্ষেত্রে প্যাডার বাইপাস করা হয় যাতে প্যাডারের চাপে সিয়ারসাকার ইফেক্টটা না চলে যায়। এবং ওয়ার্পের সিঙ্কেজটা কন্ট্রোল করার জন্য স্টেন্টার একটা ওভারফিট মেকানিজম রয়েছে, যার মাধ্যমে ওয়ার্পের সিঙ্কেজটা কন্ট্রোল করা হয় এবং ফ্যাব্রিকটা একদম রিল্যাক্স অবস্থায় মেশিনটা পাস করা হয় শুধু ফ্যাব্রিকটা ড্রাই করার জন্য। যে ফ্যাব্রিকটা ভেজা ছিল সেটা ড্রাই করার জন্য শুধু স্টেন্টারের মধ্য দিয়ে পাস করা হয়, আর ওয়ার্পের সিঙ্কেজটা কন্ট্রোল করার জন্য এখানে ওভারফিট অ্যাপ্লাই করা হয়। এটাই হলো সিয়ারসাকার ফ্যাব্রিক স্টেন্টারের প্রসেসের সিস্টেম এবং এটাই হলো লাস্ট স্টেজ। অন্যান্য ফ্যাব্রিকের জন্য স্টেন্টারের পরে স্যান্ডফোরাইজিং করা হয় ফ্যাব্রিকের উইথ এবং সিঙ্কেজ কন্ট্রোল করার জন্য, কিন্তু সিয়ারসাকার ফ্যাব্রিকের ক্ষেত্রে স্টেন্টার ড্রাইটা হলো লাস্ট প্রসেস। যেহেতু স্যান্ডফোরাইজিং করলে একদম ফ্ল্যাট হয়ে যায়, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত ইফেক্ট হলো সিয়ারসাকার ইফেক্ট, সুতরাং স্টেন্টার ড্রাইটা হলো আমাদের লাস্ট স্টেজ। এরপরে ফ্যাব্রিকটা রেডি ফর গার্মেন্টস মেকিং, অর্থাৎ এই অবস্থায় বাইরের কাছে ডেলিভার হয়ে যায়। সুতরাং আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক্সটাইলের কোনো বিষয়ের উপর যদি আপনার কোনো ভিডিও লাগে অথবা কোনো বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।